গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে। আজকে কুয়াশাটা একটু কম ছিল, কিন্তু ঠান্ডাটা দারুণ পড়েছে। মানে মেয়েকে স্কুলে দিতে গিয়ে তো রীতিমতো কাঁপছিলাম, মানে একই জামা কাপড় পরে রোজই যাচ্ছি। তো এই দুদিনে আমার এতটা ঠান্ডা লাগেনি, আজকে যে পরিমাণে ঠান্ডা লাগছিল মনে হচ্ছে যে দুটো তিনটে করে আর কি লেয়ার পরে তারপরেই আর কি স্কুটিতে বসি, মনে হচ্ছে সমস্ত কিছু চিরে হাড়ের মধ্যে ঠান্ডা ঢুকে যাচ্ছে, এতটাই ঠান্ডা লাগছিল। তো যাই হোক, আজকে আর বাড়িতে এসে বেশিক্ষণ আর লেট করিনি, কারণ বসে গেলেই গাটা ছেড়ে দেয়, তখন আর কাজকর্ম করতে ইচ্ছা করে না। তো চটপট করে ব্রেকফাস্টটা করে নিয়েছি। যেহেতু আজ একটু আলুর পরোটা করবো, সেটা গরম গরম না খেলে ভালো লাগবে না। তো সেই জন্য এই যে দেখো, আলুর পরোটা সস নিয়ে নিয়েছি, আর এই যে কালকে মা একটু আবার পিঠে করেছিল, তো সেটা দিয়েছে, তো সেটা দিয়ে এখন ব্রেকফাস্টটা সেরে নেব। তো চলো, দিনের শুরুটা তোমাদের সাথে করে ফেললাম। এই যে মিস্টার কর্তামশাই বসে খাচ্ছে, এর শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে। আসলে স্কুটিটা তো ওই চালায়, তো সামনে মানে এই যে ঠান্ডা হাওয়াটা সম্পূর্ণটা ওই পায় আর কি। আমি আর মেয়ে তো পেছনে বসি, অনেকটাই কম পাই, কিন্তু ও পায়। তো দেখতেই পাচ্ছ আমি যেমনভাবে গেছিলাম, এটা আর কি নাকের ওপর দিয়ে এরকমভাবে দেওয়া ছিল আর কি। তো সেইভাবেই রয়েছি, এত ঠান্ডা লাগছে না তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, চলো আলুর পরোটাটা ঠান্ডা হয়ে যাবে বেশি দেরি হয়ে গেলে। তো এটা খেয়ে দে, তারপরে আমার নিত্যদিনের কাজকর্ম শুরু করতে থাকি আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে থাকি। আর তোমরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, তো চলো, সকালের খাবার দাবার তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল, এবার কাজে লেগে পড়ি। এই সারাদিনের জিনিসপত্র এদিক থেকে ওদিক গোছাতে গোছাতেই কখন যে সময়টা চলে যায় কে জানে। আর দেখতেই পাচ্ছ রীতিমতো কতগুলো সোয়েটার গায়ে দিয়ে আমি কাজ করছি। মানে বাইরে থেকে এত হাওয়া আসছে, তোমাদেরকে কি বলবো। আসলে এই জ্যাকেটটা সকালবেলা মেয়েই পরে গেছিলো, মানে স্কুলের সোয়েটারটা পরে যায়, তার উপরে এই জ্যাকেটটা আবার একটু পরিয়ে নিয়েছে যাতে হাওয়াটা কম লাগে। আর তোমাদেরকে কি দেখাচ্ছি বলো তো, মেয়ে স্কুল থেকে আসার সময় কি বাজার করে নিয়ে এসেছি। ওখানে উচ্ছে, কুমড়ো আর টমেটো নিয়ে এসেছিলাম, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো এই পাতলা জ্যাকেটটা, মানে জ্যাকেটটা পাতলা না, মানে হাফাদা জ্যাকেটটা মেয়েকে পরিয়ে নিয়ে যাই, আবার যখন স্কুল থেকে ফিরি তখন এটা আমি গায়ে দিয়ে চলে আসি। তো ওই যে গায়ে দিয়েছি সেটা আর আমার খুলতে ইচ্ছা করছে না, ভাবলাম চলো একটু দৌড়াদৌড়ি করে কাজকর্ম করে নিই, গাটা যখন গরম হয়ে যাবে তখন এক এক করে সমস্ত কিছু খুলে দেব। তো সেই চিন্তা করেই আর কি গায়ে থেকে কিছুই খুলিনি, দেখো পাগলের মতো সমস্ত কিছু পরেই কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এই যে ড্রয়ারগুলো দেখতে পাচ্ছ, এই তাকটা কিন্তু আমার আগে মানে ডাইনিং টেবিলের ওপাশে ছিল, সেটাকে এখন এপাশে এনে অন্যরকমভাবে সাজিয়ে রেখে দিয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি যে সেটার উপরে আমি কি জিনিসপত্র কিভাবে রেখেছি। ওই যে ঘরের সমস্ত জিনিস যে একটু এদিক ওদিক করে এলোমেলো করেছি, তখনই কিন্তু এটারও স্থান পরিবর্তন করেছি। তো চলো, আজকে আর সকালবেলা বিছানাটা তুলতে পারিনি, তো এখন সেটা তুলে দিই। আর শীতকালে এই বিছানা গোছাতে তুলতেই সময় জানি চলে যায়। তো এই যে দেখো, এই জায়গাটা এইরকমভাবে সাজিয়ে রেখেছি। যত ঠাকুরের শোপিস আছে আর কি, যা আছে সমস্ত কিছুই এক জায়গায় রেখেছি। আসলে সন্ধেবেলা যখন ধূপ দেখায় তখন ঠাকুরগুলোর দিকে অটোমেটিকলি হাত চলে যায়। আর আমার ঘরে তো দেখেছো চতুর্দিকে আমাদেরও ফটো অ্যালবামে ভর্তি রয়েছে। তো সেখানে কি হয়, যদি ঠাকুরের ফটোর সামনে আমাদের ফটো কিংবা কারোরই একটা ফটো টটো থাকে, তখন দেখতে সেটা বাজে লাগে না। তো সেই কারণে কর্তামশাই বলেছে ঠাকুরের যত মানে শোপিস যা আছে সেগুলোকে সমস্ত কিছু একদম আলাদা করে একদিকে রাখো, আর নিজেদের যে সমস্ত ফটো আছে যেগুলো যেখানে যেমন আছে সেগুলো থাক। মানে নিজেদের ফটোর সামনে আর কি ঠাকুরের কোনো রকম কোনো ছবি কিংবা শোপিস মূর্তি কিছুই আর কি যেন না রাখি। তো সেইভাবেই আর কি সমস্ত কিছু একটু গুছিয়ে রেখেছি। তো সেই জন্য যেই সমস্ত মূর্তিগুলো ছোট ছোট শোপিসগুলো আমার ঘরে ছিল, তো সেগুলোকে আমি সমস্ত এক জায়গায় আর কি সুন্দর করে সাজিয়ে রেখেছি। তাহলে ওই ধূপ দেখানোর সময় ওই যে বললাম অটোমেটিক তো হাত চলে যায়, তো খারাপ লাগার কোনো কিছু থাকবে না। তো সেই কারণেই আর কি ওই সমস্ত শোপিসগুলো ঠাকুরের যা ছিল সমস্ত কিছু ওই এক জায়গায় আর কি সাজিয়ে রেখেছি। তো যাই হোক, চলো এবার এই ড্রেসিং টেবিলটাকে একটু গুছিয়ে নিই। এটাও আমার নিত্য প্রতিদিনেরই কাজ যে এই জায়গাটাকে গোছাতে হবে, তা না হলে এখানে এত চুল পড়ে থাকবে যে দেখে রীতিমতো জায়গাটাকে সেলুন বলেই মনে হবে। আর এমনিতেও জায়গার জিনিস জায়গায় থাকলে সেটাকে দেখতেই বেশি ভালো লাগে। একটুখানি এলোমেলো হয়ে গেলেই সেটা কিন্তু অগোছালো লাগে, দেখতে একদম ভালো লাগে না। সে যত ছোট জিনিসই হোক না কেন, একটু যদি সেই জিনিসটা একটু জায়গায় রাখা যায় তাহলে কিন্তু বেশ পরিপাটি লাগে। তো এই ছোট ট্রলিটা আমার তো ধোয়া মোছা হয়ে গেছে, দুদিন আগেই দেখেছো। তো এখন এবার এটাকে তুলে দেওয়ার পালা। তো এর মধ্যে কিন্তু আরও অনেক ব্যাগ থাকে, তো সেইগুলোকেই আর কি এক জায়গায় রেখে দিলাম। রেখে এই ট্রলিটাকে ভেতরের ঘরে
রেখে দিই এবার। কিন্তু এখনও এটাকে ওপরে কিংবা বক্সে ঢোকাচ্ছি না, কারণ বড় ট্রলিটা এখনও ধোয়া মোছা হয়নি। বড় ট্রলিটা মানে মুছবো, তারপরে গিয়ে ছোটো ট্রলিটাকে ওই বড় ট্রলির ভেতরে ঢুকিয়ে তারপরেই সেটাকে আলমারির ওপরে কিংবা বক্সের ভেতরে যেখানে হোক সেই জায়গায় একটা রেখে দিতে হবে। তো চলো এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কাজকর্মগুলো কমপ্লিট করতে হবে। আর সকালবেলা যে পরিমাণে আমার তাড়াহুড়ো থাকে না, তো রান্নাঘরটা রীতিমতো গোয়ালঘরে অবস্থা হয়ে যায়। তো সেটাই আর কি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন আগে করে নিই, তারপরে গিয়ে সমস্ত রান্নাবান্নাগুলো সারতে থাকবো। তো চলো বন্ধুরা, রান্নাঘরের অবস্থা তো খুব খারাপ। সবে সয়াবিনটাকে সেদ্ধ বসেছি, আজকে আবার একটু সয়াবিন করব। তো বেসিনটাকে একটু মাজা ঘষা করে, বেসিনের মধ্যে যে বাসন কোসন আছে সেগুলো মাজা ঘষা করে পরিষ্কার করি, আর বাদ বাকি যা কাজ আছে করে টোরে তারপরে আবার তোমাদের কাছে ফিরছি, ঠিক আছে? বন্ধুরা, মোটামুটি এদিকে সেরে সুরে চলে এসেছি। দেখো বেসিন খালি, এদিকে যে জলের বোতলগুলো সমস্ত কিছু ভরে রেখে এসেছি। একটা বোতল আছে, রান্না করতে লাগবে। চাল ধুয়ে রেখেছি। এখানে সয়াবিনের জন্য এই যে আলু, পেঁয়াজ, টমেটো রেখেছি কেটে। এখানে একটু কুমড়ো আর উচ্ছে ভাজবো একসাথে, তো সেটা কেটে নিয়েছি। তো চলো এবার রান্নাটা চাপাই। আর সয়াবিনটা তো কাজ করতে করতে সেদ্ধ করে নিয়েছিলাম, তো এই যে সয়াবিনটা সেদ্ধ হয়ে রয়েছে। আর কালকে না রাত্রেবেলা যে কড়াইতে ওই যে ভাজাটা ভেজেছিলাম, পাঁচমিশালি যে ভাজাটা, তো সেটা এই যে দেখো খানিকটা রয়ে গেছে। তো এটাকে তুলে এই তেলটার মধ্যেই আর কি ওই উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ওটাকে ভেজে নেব। কারণ শীতকাল তো এখন খুব একটা অসুবিধা নেই। ফ্রিজে রাখিনি, কারণ এত ঠান্ডায় ফ্রিজে রাখলে এগুলো এতটাই ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায় যে সেগুলোকে না গরম করে খেতে গেলে বড্ড বিরক্ত লাগে। তো সেই জন্য ফ্রিজে রাখিনি। আর এমনিতেও তোমরা খেয়াল করবে আমি ফ্রিজের তরকারি একটু কমই রাখি, একদম যেটা ধরো রাতে থেকে গেল নষ্ট হয়ে যাবে পরের দিন, তো সেই রকমই রাখি। তা না হলে আমি ওই সকালের তরকারি ফ্রিজে রেখে বিকেলে খেলাম, ওই রকম করে রাখিও না। তো চলো এবার রান্নাটা শুরু করি। এখানে আগে কুমড়ো আলু, বারবার কুমড়ো আলু বলছি, উচ্ছে আলুটা ভেজে নিই। একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর একটুখানি কালো জিরে দেবো, দিয়ে তারপরে এই কুমড়ো দিয়ে উচ্ছেটাকে ভাজবো, তাহলে একটু খেতে ভালো লাগে। আর এই কদিন না আমি সমস্ত রকম ভাজাভুজিতে না একটু কালো জিরে মাস্ট ফোড়ন দিচ্ছি। কী বলতো, কালো জিরেটা খেলে না এই এখন তো ঠান্ডার সময়, তো ওই সর্দি কাশি ঠান্ডা এই সমস্ত থেকে অনেকটাই আর কি রেহাই। তো সেই জন্য ভাজাভুজিতে একটু বেশি করে করে কালো জিরে দিচ্ছি। তো চলো রান্নাটা এবার করতে থাকি। আর কি বলতো, কর্তামশাই শরীরটা ভালো নেই, তো বেশ জ্বর টর নেই, ঠান্ডা লেগে নাক মুখ বন্ধ হয়ে রয়েছে, মাথা টাথা ধরে রয়েছে, দেখতেই পাচ্ছ দুদিন ধরে। তো ও তো বাড়ি থাকলে আমাকে একটু কাজে হেল্প করে। কাজ বলতে সত্যি বলতে আমার এই যে হাতটা যে স্পন্ডালাইসিস, এখান থেকে পুরো স্পন্ডালাইসিস, এখানে টেনিস এলবো, তো এই টোটাল ডান হাতটাই আমার, মেয়ে আর আমার দুজনেরই এই ডান হাতটাই আর কি যত প্রবলেম। তো গরমকালে ঠিক আছে, শীতকালে দেখছি স্পন্ডালাইসিস এটা খুব যন্ত্রণা করছে। তো যাই হোক, এখন কি করা যাবে, তো ঘরটা কর্তামশাই আমাকে মুছতে হেল্প করে, কি ও মুছে দেয়, কারণ এতটা লম্বা তো দেখতেই পারো আমার ঘরগুলো একটু বড় বড়, তো অনেকটাই কষ্ট হয়। কিন্তু ভাবছি আজকে আর ওকে মুছতে দেবো না, ঠান্ডাটা লেগেছে, আজকে আমি মুছে নেবো। সেই জন্য আগে এই দিকের কাজবাজগুলো সেরে নিলাম, তাহলে কী হবে বলো তো, আমি রান্নাটা করতে করতে ঘরটা মুছে ফেলতে পারবো। তো চলো সারতে লাগি। আর দেখো কিরকম জবুথবু হয়ে কাজকর্ম করতে হচ্ছে। এইভাবে কাজকর্ম করা যায় বলো তো? এইরকম দুনিয়া সোয়েটার গায়ে দিয়ে, তারপরে এরকম মাফলার জড়িয়ে এই সমস্ত ভাবে রান্না বান্না করা যায়? এত হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, সে কি বলবো, এগুলো না গায়ে দিয়ে করলেও কোনো উপায় নেই। তো যেমন তোমাদেরকে বললাম তেমনটাই শুরু করে দেব। এইদিকে ভাজাটা বসিয়ে চলে এলাম ঘরটা মুছতে। ভাজাটা আমার হতে থাক, ততক্ষণে আমার একটা ঘর মোছা হয়ে যাবে। যখন আমি এইভাবে কাজ করি না, তখন নিজের মধ্যে আর কি সেট করে নিই যে হ্যাঁ, এই ভাজাটা বসিয়ে এই ঘরটা মুছে নেব, ওই রান্নাটা চাপিয়ে ওই পাশের ঘরটা মুছে নেব। তো এইভাবে না নিজের মধ্যে একটা ছক তৈরি করে নিই। তার ফলে কী হয় বলো তো, সত্যি বলতে আমি যখন এক নাগাড়ে কাজ করতে থাকি, তখন দেখবে একটু পরিমাণে বেশিই কাজ করে ফেলি, নিজের মতো নিজে করতে থাকি, তো খুব একটা অসুবিধা আমার হয় না। তো এই যে দেখো, ওইদিকে দুটো ঘর আমার মোছা হয়ে গেছে ভাজাটা বসিয়ে। তারপরে আমি চলে এসেছি সয়াবিনটা আর কি কষাতে। তো সয়াবিনটা এদিকে বসিয়ে জল টল ঢেলে তারপরে
সোজা বারান্দা দিয়ে সম্পূর্ণ যে টিভির ঘরটা আছে সেটাকে মুছে নেব। মানে আমি রান্নাবান্না করতে করতে না এইভাবেই আর কি সমস্ত কাজবাজ করে নিই, মানে কোনটার পর কোনটা করব নিজের মধ্যেই জানি একটা সেট করে নিই, তাহলে দেখেছি খুব একটা অসুবিধা হয় না। আর যদি বেশি হুড়মুড় করি তাহলেই সেটা ঘেঁটে ঘোয়া। আর এই যে দেখো, সকালবেলা মেয়েকে একটু আলুর পরোটা করে দিয়েছি আর আমরা নিজেরাও খেয়েছিলাম, তো সেখানে এই দুটো আলু বেঁচে গেছে। তো ভাবলাম এই দুটো আলুকে এই সয়াবিনটার মধ্যে একটুখানি ভেঙে দিয়ে দিই, তাহলে সয়াবিনের তরকারিটাও একটুখানি বেড়ে যাবে আর আমার এই আলুগুলোরও সদ্গতি হয়ে যাবে। কারণ আজ কদিন ধরে তো রাতে রুটি খাচ্ছি, তো সেক্ষেত্রে এই তরকারিটা বেড়ে গেলে ভালোই হবে, রাতে শুধু রুটি করে নিলেই হয়ে যাবে। আর দেখবে আলু টুকরো টুকরো করে কেটে রান্না করা আর এই সেদ্ধ করা আলুগুলোকে যদি এইভাবে ভেঙে তুমি রান্না করো, সেই দুটো স্বাদ কিন্তু একদম আলাদা হয়। আমি অনেকবারই এইভাবে রান্না করে দেখেছি, দুটো মানে আলু একই কিন্তু দুটোর স্বাদ কিন্তু সম্পূর্ণই আলাদা হয়। তো যাই হোক, এদিকে আমার সয়াবিনের তরকারিটা মোটামুটি কষানো হয়ে গেছে, আমি জলটাও ঢেলে দিলাম। আর ওইদিকে দেখতে পাচ্ছ ওই পাশের গ্যাসে চাল টাল ধুয়ে আমি সসপ্যানটা রেডি করে রেখেছি। এই তরকারিটা নামিয়ে তারপরে ভাতটা এদিকে আবার বসিয়ে দেব। তো এই যে ঠেলা গাড়ি নিয়ে চললাম এই দিকের দিকে, কারণ এবার আমাকে এই পাশটাকে মোছামুছি করতে হবে। তবে শীতকালে এইভাবে কাজ করতে কিন্তু খুব বিরক্ত লাগে, কারণ বারবার আমাকে হাতটা ধুতে হচ্ছে, যেহেতু নোংরা জলটার মধ্যে হাত দিচ্ছি, তারপরে গিয়ে আবার রান্নায় হাত দিচ্ছি, তো বারবার আমাকে হাতটা ধুয়ে মানে এদিক ওদিক করতে হচ্ছে, তো সেই জন্য কিন্তু বেশ বিরক্তও লাগছিল। কিন্তু কিছু করার নেই, কারণ কর্তামশাই থাকলে তো কর্তামশাই মুছে দিত, যেহেতু ওর শরীরটা একটু খারাপ, তো সেই জন্য আমিই মুছে দিই, কারণ ঠান্ডাটা বেশ লেগেছে আর বারবার এরকম জলে হাত দিলে যদি আরও বেশি ঠান্ডা লেগে যায়, তো সেই কারণে আর কি ওর জন্য না রেখে নিজেই কাজটা করে নিচ্ছি। আর ও সুস্থ হয়ে উঠলে তো আবার ও আমাকে হেল্প করতে চলে আসবে। আর এইভাবে যদি একে অপরের কষ্ট বুঝে, খারাপ লাগা বুঝে যদি কাজকর্ম নাই করি, তাহলে সংসারটা কি করে হবে বলো তো? সংসার সবাই করতে জানে না, জানো তো? বিয়ে মানেই সংসার, মানে লোকে হয়তো ভাবে, কিন্তু না, সংসার করতে প্রত্যেকে জানে না। সংসারটা করতে শিখতে হয়, সংসারটাকে ভালোবাসতে শিখতে হবে। তুমি যদি সংসারটাকে ভালোবাসো তাহলে তুমি ঠিক করতে পারবে। বিয়ে মানেই যে সংসার, এ কথাটা আমি কখনো মানি না। বিয়ে হলেই সংসার করা হয় না। আমার নিজের সামনে দেখা এরকম অনেক সংসার ভেঙে গেছে কিংবা গড়ে উঠতে পারেনি, সময়ের আগেই তা নষ্ট হয়ে গেছে। কারণ বিয়ে মানেই শুধু সংসার নয়, বিয়ে মানে অনেক কিছু। তো এইদিকে আমার ঘরদোর মোটামুটি মোছামুছি হয়ে গেছে, এরপরে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে। আর দেখতেই পাচ্ছ ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর এটাও কিন্তু আমার নিত্য রোজের কাজ বলতে পারো। রান্নাবান্না শেষে আমি এখানে যতগুলো তাক আছে সমস্ত তাকগুলো এরকম একটু লিকুইড সোপ দিয়ে ভালো করে মুছে টুছে নিই, তাহলে কী হয় বলো তো, যখন ডিপ ক্লিনিং করতে যাব তখন কষ্টটা নিজেরই কম হয়। তো সেই কারণে আমি রোজ কিন্তু একটু সময় বেশি লাগলেও আমি একটু লিকুইড সোপ দিয়ে সমস্ত জিনিসগুলো একটু এদিক থেকে ওদিক সরিয়ে মোছামুছি করে নিই। তো চলো, রান্নাঘরটাও আমার পরিষ্কার হয়ে গেছে, ঘরটা মোছাও হয়ে গেছে, ততক্ষণে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। এবার গ্যাসটা মুছে স্নানের দিকে যাব। তো চলো বন্ধুরা, এদিকে তো মোটামুটি গ্যাস ট্যাস মুছে টুছে এই যে ক্লিন করে নিয়েছি, সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরের মোটামুটি কাজ কমপ্লিট। তো চলো এবার স্নানটা করতে যাই, স্নানটা সেরে তারপরে যাব মেয়েকে আনতে। মেয়েকে এনে তারপরে তো দুপুরের খাওয়া দাওয়া, বিশ্রাম, তারপরে আবার ফিরবো তোমাদের সামনে। তো চলো, আর এই স্নান করতে যাওয়া না তো মানে মনের যে কত জোর, কত সাহস, কত লাগছে তোমাদেরকে কি বলবো, এই স্নানটা করতে যাওয়া। মানে যা ঠান্ডা পড়েছে না, সত্যি খুব ঠান্ডা পড়েছে। দেখো ঠান্ডাটা কেমন পড়েছে তার প্রমাণ দেখো। মানে স্নান টান করে বেরিয়েছি মেয়ে আনতে, তো যাওয়ার পথে দুজনে এখানে চা খেতে দাঁড়িয়ে পড়লাম। আবার বিকেলবেলা ফিরলাম সেই চায়ের গল্প নিয়েই। এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, তো বাড়িতে আদা দিয়ে ভালো করে একটু কড়া করে ভাবছি দুধ চাটা করে নেব। আর তখন একবার চা খেয়েছি, ওই রকম টাইমে কিন্তু আমরা কোনো দিনও চা খাই না, যেহেতু এতটা ঠান্ডা লাগছে, তো সেই জন্য রাস্তায় দাঁড়িয়ে খানিক মানে একটু চাটা খেয়ে তারপরেই মেয়েকে আনতে গেছিলাম। আর এইদিকে চলো এবার নিজের বাড়ির চায়ের স্বাদটা নিই। চা নিয়েছি দুজনের জন্য আর বিস্কুট নিচ্ছি প্রায় 5-6 জনের জন্য।
এই টোস্ট বিস্কুট থাকলে চা খেতে যে কী ভালো লাগে, আর চায়ে ডুবিয়ে যে আমি কতগুলো বিস্কুট খেয়ে নেবো তার মনে হয় দিশাও থাকে না। তোমরা এরকম কারা কারা করো একটু কমেন্ট করে জানিও তো, যে চায়ে ডুবিয়ে বিস্কুট খেতে থাকছো তো খেতেই থাকছো, খেয়ালই থাকছে না যে কটা বিস্কুট খেয়ে নিলে। কারণ আমার তো এমনটা হয়। তো যাই হোক, চাটা খেয়ে এবার চলে এলাম মেয়ের কাছে। তো দেখো মা এসছে। আসলে মেয়ে আগের দিনকার তোমাদেরকে দেখিয়েছি কিনা খেয়াল নেই, মা এরকম কিছু গদি বানিয়েছে। তো মেয়ে মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলো এই চেয়ারটার মধ্যে দেবে। আমার চেয়ারের গদিগুলোও না নষ্ট হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। তো যেই গদিটা মেয়ে নিয়ে এসেছিলো তো সেই গদিটা আর কি ভালো করে বানানো ছিল না। তো সেই জন্য মা আবার একটা ভালো করে সুন্দর করে গদি বানিয়ে ওকে দিয়ে গেছে। আসলে বাবা টেলারিং দোকান, তো সেখান থেকেই যে কাপড়ের ছাটগুলো পায় মানে থাকে সেইগুলোকে নিয়ে আসে। আর মা এইভাবেই আর কি মানে এক একটা জিনিস তৈরি করে ব্যবহার করে। তো এখানে ও ওর কাজ করছে। তোমাদের রাতের ডিনারটা একটু দেখিয়ে দিই। এই যে সয়াবিনের তরকারি, আর ওই যে সকালে আলুর পরোটা করেছিলাম বললাম, তো সেই আলুর পুর অনেকটাই রয়ে গেছিলো, যেটা দিয়ে আমাদের রাতেরও হয়ে গেছিলো। তো এটাই ছিল আমাদের আজকের ডিনার। তো আজকের পর্ব এতটুকুই, আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।